মহাসমুদ্রের শত বৎসর এক লৌহকেও যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সে নীরব। মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহস্তর হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রূপী হইয়া উঠে, নিস্তবতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়াদগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরের কঠিন বরফের মধ্যে সে যেমন কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মহাহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়া আছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আত্মধ্বনিকে, আকাশের স্বল্পমেয়াদী অর্থায়নকে? 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। মধ্যমেয়াদী অর্থায়ন কি? মধ্যমেয়াদী অর্থায়ন বলতে 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিলকে বোঝায়। 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিলকে বোঝায়। দীর্ঘমেয়াদী অর্থায়ন কি? 5 বছর থেকে ঊর্ধ্বে যে কোনো সময়কালের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি হলো লিজিং। দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি হলো লিজিং। লিজিং কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জন করাকে লিজিং বলে। একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জন করাকে লিজিং বলে। তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? অর্থায়নের উৎসকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। অর্থায়নের উৎসকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সঞ্চিত তহবিল কাকে বলে? ভবিষ্যৎ ব্যবসায় সম্প্রসারণ করার জন্য বণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে সঞ্চিত তহবিল বলে। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য বণ্টিত মুনাফার একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে সঞ্চিত তহবিল বলা হয়। বহিঃস্থ তহবিল কাকে বলে? ঋণদাতার প্রদত্ত তহবিলকে বহিঃস্থ তহবিল বলে। 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 অর্থায়নের বহিঃস্থ তহবিল কয় ধরনের? অর্থায়নের বহিঃস্থ তহবিল 3 ধরনের। অর্থায়নের বহিঃস্থ তহবিল 3 ধরনের। অর্থায়নের বহিঃস্থ তহবিল 3 ধরনের। স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কয়টি? স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস 7টি। স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস 7টি। মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিলের উৎস কয়টি? মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিলের উৎস 5টি। মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিলের উৎস 5টি। বাণিজ্যিক পত্র কি? কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল ফেরত প্রদানের অঙ্গীকারে যে দলিল বিক্রয় করা হয় তাহাকে বাণিজ্যিক পত্র বলে। কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে যে দলিল বিক্রয় করে তাকে বাণিজ্যিক পত্র বলে। বাণিজ্যিক পত্র বিক্রয়ের কোনটি জামানত হিসেবে কাজ করে? বাণিজ্যিক পত্র বিক্রয়ের সুনাম জামানত হিসেবে কাজ করে। বাণিজ্যিক পত্র বিক্রয়ের সুনাম জামানত হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক কিসের বিপরীতে ঋণ দেয়? বাণিজ্যিক ব্যাংক জামানতের বিপরীতে ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক জামানতের বিপরীতে ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক জামানতের বিপরীতে ঋণ দেয়। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ খাতের উন্নয়নের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলে। বিশেষ খাতের উন্নয়নের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে আর্থিক প্রতিষ্ঠান বলে। যেমন কৃষি ব্যাংক। পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সদস্য সর্বনিম্ন 7 জন। মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কোনটি? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদস্য সংখ্যা কত? 1889, 189, 189। অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস ঋণপত্র পরিচালন ব্যয় স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে তাকে কি করে? ব্যবসায়িক ঝুঁকি।
আশা প্রকল্পে ভবিষ্যৎ মূল্য অর্থের সমমূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সমমূল্য বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সমমূল্য বলে। অর্থের সমমূল্যের মূল কারণ কি? অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকে যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে। অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হলো সুদের হার। বর্তমান মূল্যকে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে। ভবিষ্যৎ মূল্য কি? বর্তমান টাকার সাথে সুদ যোগ করলে যে মূল্য পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। বর্তমান টাকার সাথে সুদ যোগ করলে যে মূল্য পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। বাট্টাকরণ প্রক্রিয়া কি? বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। চক্রবৃদ্ধিকরণ কি? ভবিষ্যতে মূল্য নির্ধারণ করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে। ভবিষ্যতে মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে ভবিষ্যতে মূল্য নির্ধারণ করার কৌশলকে চক্রবৃদ্ধি বলে। ভবিষ্যতে মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। সরল সুদ প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। চক্রবৃদ্ধি সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। বর্তমান মূল্যের সূত্রটি কি খবর? তুমি কি তা করতেছো? মোবাইলে হবে ফি সমান এফ বি আমার ঘুম গিয়ে দেয় by 1 plus I into n on horizon da খেলা গেলাম না ফুটু আগে না তাকিব যাই লেবেন আবার ইস আচ্ছা ওকে না। ভবিষ্যৎ মূল্যের সূত্রটি হলো ফি বি সমান ফি বি 1 plus I into n। বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কেমন হয়? বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অসমান হয়। কার্যকরী বা প্রকৃত সুদের হার কি? ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে সুদের হার বলে। ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে সুদের হার বলে। প্রকৃত সুদের হার নির্ণয় সূত্রটি হলো ER সমান 1 plus I by M into M minus 1। n ও m দ্বারা কি বোঝানো হয়েছে? n দ্বারা বছরকে ও m দ্বারা চক্রবৃদ্ধি সংখ্যাকে বোঝানো হয়েছে। n দ্বারা বছরকে ও m দ্বারা চক্রবৃদ্ধি সংখ্যাকে বোঝানো হয়েছে। প্রকল্প মূল্যায়ন কি? বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য যতটুকু লাভজনক হবে তা আদৌ লাভজনক হবে কিনা সেটা যাচাই করাকে প্রকল্প মূল্যায়ন বলে। সুযোগ ব্যয় কি? যে কোনো অর্থের প্রকল্পে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে এই অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করানো বিনিয়োগের সুযোগ ব্যয় বলে।
সুযোগ বিয়ে কি? কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে এই অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করানোকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। ঝুঁকি কাকে বলে? প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা বলতে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এইরূপ একটি অবস্থাকে বোঝানো হয়। অনিশ্চয়তা বলতে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এইরূপ অবস্থাকে বোঝায়। ব্যবসায়িক ঝুঁকি কি? কোম্পানি আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। কোম্পানির আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। কোম্পানির আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি কাকে বলে? দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। সুদ হারের ঝুঁকি কি? সুদ হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলে। সুদ হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলে। তারল্য ঝুঁকি কি? বিনিয়োগকারী যদি কোনো কারণে বন্ড ও ডিবেঞ্চার সহজে যুক্তিসঙ্গত মূল্য বিক্রয় করে নগদায়ন করতে না পারে তখন সেই ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। বিনিয়োগকারী যদি কোনো কারণে বন্ড ও ডিবেঞ্চার সহজে যুক্তিসঙ্গত মূল্য বিক্রয় করে নগদায়ন করতে না পারে তখন সেই ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। বিনিয়োগকারী যদি কোনো কারণে বন্ড ও ডিবেঞ্চার সহজে যুক্তিসঙ্গত মূল্য বিক্রয় করে নগদায়ন করতে না পারে তখন সেই ঝুঁকির সৃষ্টি হয় তখন তাকে তারল্য ঝুঁকি বলে। ঝুঁকি ব্যবস্থাপনা কি? ঝুঁকি হ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিতকরণে যে সকল কৌশল গ্রহণ করা হয় তাকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে। ঝুঁকি হ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিতকরণে যে সকল কৌশল গ্রহণ করা হয় তাকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কি জরুরি? ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করা জরুরি। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করা জরুরি। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করা জরুরি। কিভাবে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়? পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি কিসের উপর নির্ভর করে? তারল্য ঝুঁকি সাধারণত বিনিয়োগ বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। তারল্য ঝুঁকি সাধারণত বিনিয়োগ বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। তারল্য ঝুঁকি সাধারণত বিনিয়োগ বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। তারল্য ঝুঁকি সাধারণত বিনিয়োগ বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। কখন বিনিয়োগের বাজার মূল্য বাড়ে? সুদের হার কমে গেলে বিনিয়োগের বাজার মূল্য বাড়ে। 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 সুদের হার কমে গেলে বিনিয়োগ কখন ঝুঁকির পরিমাণ বেশি হয়? আয়ের উত্থান পতন যত বেশি হবে তার সাথে জড়িত সংশ্লিষ্ট ঝুঁকিও তত বেশি হবে। আয়ের উত্থান পতন যত বেশি হবে তার সাথে জড়িত সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট ঝুঁকি তত বেশি হবে। আয়ের উত্থান পতন যত বেশি হবে তার সাথে জড়িত সংশ্লিষ্ট ঝুঁকি তত বেশি হবে। অনিশ্চয়তা থেকে কি সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। কি পরিহার করা অসম্ভব? অনিশ্চয়তা হ্রাস বা পরিহার করা অসম্ভব। অনিশ্চয়তা হ্রাস বা পরিহার করা অসম্ভব। অনিশ্চয়তা হ্রাস 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 পরিহার করা অসম্ভব। অনিশ্চয়তা থেকে কি সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। কি পরিহার করা অসম্ভব? অনিশ্চয়তা হ্রাস পরিহার করা অসম্ভব। অনিশ্চয়তা হ্রাস পরিহার করা অসম্ভব। অনিশ্চয়তা হ্রাস পরিহার করা অসম্ভব। বন্ড ক্রয়কারী কোন ঝুঁকির মোকাবিলা করে? বন্ড ক্রয়কারী কোন ঝুঁকির মোকাবিলা করে? বন্ড ক্রয়কারী সুদের হার ঝুঁকির মোকাবিলা করে। বন্ড ক্রয়কারী সুদের হার ঝুঁকির মোকাবিলা করে। বন্ড ক্রয়কারী সুদের হার ঝুঁকির মোকাবিলা করে। বন্ড ক্রয়কারী সুদের ঝুঁকির হার মোকাবিলা করে। বন্ড ক্রয়কারী সুদের ঝুঁকির হার মোকাবিলা করে। বন্ড ক্রয়কারী সুদের হার ঝুঁকির মোকাবিলা করে। ঝুঁকিমুক্ত আয় কাকে বলে? ঝুঁকিমুক্ত বিনিয়োগ কর থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে। প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয়। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট তাকে বলে। তাকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয়। ঝুঁকিবহুল আয় কি? যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে। যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে সেসব আয়কে ঝুঁকিবহুল আয় বলে। যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে। যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে সেইসব আয়কেই ঝুঁকিবহুল আয় বলে। সেসব আয়কে ঝুঁকিবহুল আয় বলে। ঝুঁকিমুক্ত প্রকৃত আয় কিসের সমান হয়? ঝুঁকিমুক্ত প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত প্রকৃত আয় কিসের সমান হয়? ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত আয়ে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয়। অতীতে অর্জিত আয় কি পরিমাণ করা হয়? অতীতে অর্জিত আয় ঝুঁকি পরিমাণ করা হয়। 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 অতীত অর্জিত আয় ঝুঁকি পরিমাণ করা হয়। অতীত অর্জিত আয় থেকে ঝুঁকি পরিমাণ করা হয়। ট্রেজারি বিল ইস্যু করে কে? ট্রেজারি বিল ইস্যু করে সরকার। ট্রেজারি বিল ইস্যু করে কে? ট্রেজারি বিল ইস্যু করে সরকার। ট্রেজারি বিল ইস্যু করে সরকার। ট্রেজারি বিল ইস্যু করে সরকার। ট্রেজারি বিল ইস্যু করে কে? ট্রেজারি বিল ইস্যু করে সরকার। ট্রেজারি বন্ড কোন ধরনের বিনিয়োগ? ট্রেজারি বন্ড ঝুঁকিমুক্ত বিনিয়োগ। 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 আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাণের একটি পরিসংখ্যানিক পদ্ধতি। 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 আদর্শ বিচ্যুতি সমান সামুশন আয় হার মাইনাস গড় হার into square divided by n minus 1 root summation I har minus got har into square by n minus 1। আদর্শ বিচ্যুতির বড় কি নির্দেশ করে? আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে। আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি নিশ্চিত করে। আদর্শ বিচ্যুতি
বড় মান অধিক ঝুঁকি নিশ্চিত করে। আদর্শ বিচ্যুতির ছোট মান কি নির্দেশ করে? আদর্শ বিচ্যুতির ছোট মান আদর্শ বিচ্যুতির ছোট মান ঝুঁকি নির্দেশ করে। আদর্শ বিচ্যুতির আদর্শ বিচ্যুতির ছোট মান ঝুঁকি নির্দেশ করে। 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 মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং হচ্ছে বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কি? সাফল্যের চাবিকাঠি কি? মূলধন বাজেটিং হলো অর্থায়ন সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং 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 এর পদ্ধতি কয়টি? মূলধন বাজেটিং এর পদ্ধতি 4টি। বিনিয়োগ মূল্যায়নের প্রাচীনতম পদ্ধতি কোনটি? বিনিয়োগ মূল্যায়নের প্রাচীনতম পদ্ধতি হলো ফে-ব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার হার পদ্ধতি। 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 বিনিয়োগ মূল্যায়নের প্রাচীনতম পদ্ধতি হলো ফে-ব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার হার পদ্ধতি। ফে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার কারণ কি? ফে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার কারণ হলো এর সহজবোধ্যতা। ফে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার কারণ হলো এর সহজবোধ্যতা। ফে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার কারণ হলো এর সহজবোধ্যতা। মূলধন বাজেটিং কি? দুই ধরনের প্রক্রিয়া। মূলধন বাজেটিং একটি মূল্যায়ন 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 প্রক্রিয়া। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে? মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে? মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় অর্থ ব্যবস্থাপককে। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় অর্থ ব্যবস্থাপককে। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয় কোনটি? মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয় মূলধন খরচ। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয় মূলধন খরচ। মূলধন বাজেটিংকে কিসের চাবিকাঠি বলা হয়? মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মেশিন ক্রয় কোন ধরনের বিনিয়োগ? মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। গড় মুনাফার হার সমান। স্বাধীন প্রকল্প কি? যে প্রকল্পে নগদ অর্থ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন প্রকল্প বলে। যে প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন প্রকল্প বলে। মূলধন বাজেটিং এর অনুদান কিসের উপর নির্ভরশীল? মূলধন বাজেটিং এর অনুদান ভবিষ্যতের উপর নির্ভরশীল। 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 নগদ আন্তঃপ্রবাহ কাকে বলে? বিনিয়োগকৃত মূলধন থেকে সব ধরনের নগদ আয়কে বা মুনাফা প্রাপ্তিকে নগদ আন্তঃপ্রবাহ বলে। বিনিয়োগকৃত মূলধন থেকে সব ধরনের নগদ আয়কে বিনিয়োগকৃত মূলধন থেকে সব ধরনের আয়কে নগদ আয়কে বিনিয়োগকৃত মূলধন থেকে সব ধরনের নগদ আয়কে বা মুনাফা প্রাপ্তিকে নগদ আন্তঃপ্রবাহ বলে। চলতি খরচ কাকে বলে? ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে।
ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে। চলতি খরচ কাকে বলে? ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে। মোট খরচ কি? একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচকে একত্রে মোট খরচ বলা হয়। একটি প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে। মোট খরচ কি? একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচকে একত্রে চলতি খরচ বলে। একটি প্রতিষ্ঠানের স্থায়ী খরচ এবং একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচকে একত্রে মোট খরচ বলে। একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচকে একত্রে মোট খরচ বলে। প্রতিষ্ঠানের মুনাফা কার উপর নির্ভর করে? প্রতিষ্ঠানের মুনাফা মূলধন বাজেটিং এর উপর নির্ভর করে। প্রতিষ্ঠানের মুনাফা মূলধন বাজেটিং এর উপর নির্ভর করে। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি কি? মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি ও সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? মূলধন বাজেটিং এর সহজ ও জনপ্রিয় পদ্ধতিটি হলো ফেব্যাক সময় পদ্ধতি। ফেব্যাক সময় পদ্ধতি। ফেব্যাক সময় পদ্ধতি। ফেব্যাক সময় পদ্ধতি। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো মূলধন গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর সহজ ও জনপ্রিয় পদ্ধতি হলো ফেব্যাক সময় পদ্ধতি। 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 ফেব্যাক সময় সমান ফেব্যাক সময় সমান প্রাথমিক বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। প্রাথমিক বিনিয়োগ বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। প্রাথমিক বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ফেব্যাক সময় সমান প্রাথমিক বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। পণ্য বৈচিত্র্যায়ন কি? পণ্য বৈচিত্র্যায়ন কি? ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছড়াকে পণ্য বৈচিত্র্যায়ন বলে। ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছড়াকে পণ্য বৈচিত্র্যায়ন বলে। ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছড়াকে পণ্য বৈচিত্র্যায়ন বলে। ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছড়াকে পণ্য বৈচিত্র্যায়ন বলে। ARR এর পূর্ণরূপ কি? Average rate of return AVERAGE average RAT rate UF of RE return REDTURN return तुझसे मिला राया है अतर संग यारा बशरो बहारा तेरा तुम दीवानी। ফি এর পূর্ণরূপ করো। ফেব্যাক পিরিয়ড। ফি বি এর পূর্ণরূপ হলো ফেব্যাক পিরিয়ড। তারপরে NPV এর পূর্ণরূপ হলো নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু। নেট NET নেট PRESENT প্রেজেন্ট VALUE ভ্যালু। IRR এর পূর্ণরূপ হলো internal rate of return. 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 Internal rate of return.
বিনিয়োগ মূল্যায়নের প্রাচীনতম পদ্ধতি কোনটি? ফেব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার হার পদ্ধতি। 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 মূলধন বাজেটিং অর্থায়নে সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং অর্থায়নে সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং এর পদ্ধতি 4টি। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত। মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মেশিন ক্রয় কোন ধরনের বিনিয়োগ? মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মেশিন ক্রয় মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন প্রকল্প বলে। স্বাধীন প্রকল্প কাকে বলে? যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন প্রকল্প বলে। মূলধন বাজেটিং এর অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল। মূলধন বাজেটিং এর অনুমান কিসের উপর মুদ্রার কার্যাবলী। ফাংশন অফ মানি আধুনিক অর্থনীতি একান্ত অর্থভিত্তিক ফলে অর্থ বর্তমান অবস্থায় একটি অপরিহার্য উৎপাদন হিসেবে পরিগণিত। মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে অর্থ প্রধানত 3 ধরনের কার্য সম্পাদন করে থাকে, যথা বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী এবং মনতান্ত্রিক কার্যাবলী। বাণিজ্যিক কার্যাবলী কমার্শিয়াল ফাংশনস। অর্থের মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজগুলি বাণিজ্যিক কার্যাবলী। অর্থের প্রধান বাণিজ্যিক কার্যাবলী হল মানি ইজ দ্য ম্যাটার অফ ফাংশনস ফর এ মিডিয়াম মিউসিউর্স স্ট্যান্ডার্ড টু এ স্টোর। অর্থাৎ অর্থের কাজ হল সার মাধ্যম, পরিমাপক, মান ও ভাণ্ডার। অর্থের বাণিজ্যিক কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। বিনিময়ের মাধ্যমে অর্থের প্রাথমিক ও প্রধান কাজ হল বিনিময়ের মাধ্যমে হিসেবে লেনদেন সম্পন্ন করা। অর্থ বিনিময়ে সর্বজন কার্য মাধ্যম, তাই এ দ্বারা যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়, ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। মূল্যের পরিমাপক দ্রব্য বিনিময় প্রথায় মূল্য পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড না থাকায় বিভিন্ন দ্রব্যের আপেক্ষিক মূল্য নির্ধারণ করা কঠিন ছিল, কিন্তু অর্থ সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপের সাধারণ মানদণ্ড হিসেবে কাজ করে। বিনিময় অবস্থা উন্নয়ন সম্প্রসারণ লেনদেন সহস্ত রয়েছে। স্থগিত লেনদেনের মান। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যতে দেনা পাওনাকে নির্দেশ করে। দ্রব্যগত দ্রুত পরিবর্তনশীল হলেও অর্থের মূল্য দ্রুত পরিবর্তনশীল নয়। ঋণদাতা অর্থ দ্বারা ঋণ দেয় এবং ঋণ গ্রহীতা অর্থ দ্বারা তা পরিশোধ করে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে থাকে। সঞ্চয় ব্রাহ্মণ। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল ও ক্ষণস্থায়ী বলে দ্রব্য বিনিময় প্রথায় দ্রব্যের মাধ্যমে সঞ্চয় সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী বা সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে বুক বাদ দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে। মূল্য হস্তান্তরের বাহন। অনেক দ্রব্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় সহজ ও নিরাপদে স্থানান্তর করা যায় না। যেমন অনেক স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, কিন্তু অর্থের মাধ্যমে তা বিক্রি করে এর মূল সহজে দূরে স্থানান্তর করা যায়। এভাবে মূল্য হস্তান্তরের মাধ্যমে সম্পদ ব্যবহার ও আর্থিক লেনদেন সাহায্য করে। ঋণের ভিত্তি। অর্থ ঋণের ভিত্তি হিসেবে কাজ করে। বর্তমানকালে ব্যবসায়িক লেনদেনে অধিকাংশ বিভিন্ন ধরনের ঋণপত্র যেমন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতির সাহায্যে সম্পন্ন হয়। ব্যাংক আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক ঋণপত্রের প্রচলন ঘটে। তারল্যের মান। অর্থ সবচেয়ে তরল সম্পদ হিসাবে বিবেচিত হয়। অর্থের তারল গুণের ফলে দ্রব্য সামগ্রীকে যেমন সহজে অর্থ রূপান্তর করা যায়, ঠিক তেমনি অর্থকে দ্রব্য সামগ্রী রূপান্তর করা যায়। এভাবে অর্থ তারল্যের মান হিসেবে কাজ করে। তৃপ্তি বৃদ্ধি করার উপায়। ভোক্তার প্রধান কাজ হল সীমিত আয়ের মধ্য থেকে দ্রব্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ তৃপ্তি লাভ করা। নিয়মানুসারে বিভিন্ন দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ কখন দ্রব্যের দামের সমান হয় তখনই ক্রেতা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে।
তাছাড়াও ভোক্তা অর্থের মাধ্যমে নিজের ইচ্ছা ও প্রয়োজন মাফিক দ্রব্যাদি ক্রয় করে তৃপ্তি বাড়াতে পারে। বন্টনের কাজ দেশে মোট জাতীয় উৎপাদনে অংশগ্রহণকারী উপকরণগুলোর পারিশ্রমিক অর্থের মাধ্যমে বণ্টিত হয়। বন্টন ব্যবস্থা সহজীকরণের ক্ষেত্রে কোনো মৌলিক ভূমিকা পালন করে। সামাজিক কার্যাবলী সোশ্যাল ফাংশনস অর্থ নানাবিধ সামাজিক কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থে সামাজিক কার্যাবলী বর্তমানকালে গুরুত্বের সাথে স্বীকার করা হয়, যেমন সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক, সমাজে মানুষের মর্যাদা ও নিরাপত্তা, দ্রব্য সামগ্রিক ও সম্পদের আর্থিক মূল্যমানের দ্বারাই নির্বিঘ্ন হয়। সামাজিক সম্পর্ক সুরক্ষা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও উৎসের ক্ষেত্রে অর্থ দ্বারা উপহার উপটোকন প্রদান করে অনেক সামাজিক দায়িত্ব পালন করা যায়। এর ফলে সামাজিক বন্টন দৃঢ় হয় এবং সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটে। মর্মতান্ত্রিক কার্যাবলী ফিজিক্যাল ফাংশনস আধুনিককালে আর্থসামাজিক মর্যাদার বাহন এবং মানুষকে উৎফুল্ল রাখে। ফলে সমাজে অর্থনৈতিক নিরাপত্তা বোধ বৃদ্ধি পায় এবং বস্তুগত প্রগতি ত্বরান্বিত হয়। এভাবে অর্থ তার বিভিন্নমুখী ব্যবহার উপযোগ দ্বারা ব্যক্তি জীবনে মর্মান্তিক প্রভাব সৃষ্টি করে। আলোচনার প্রেক্ষিতে বলা যায় অর্থপূর্বাক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের মাধ্যমে দ্রব্য বিনিময় প্রথার সকল অসুবিধাকে দূর করে বিনিময় ব্যবস্থাকে সহজ উন্নততর এবং সার্বজনীন রয়েছে। আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব ইম্পর্টেন্ট অফ মানি ইজ মডার্ন ইকোনমি। আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থের ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল, একথা আজ সর্বজন শিক্ষিত। অধ্যাপক মার্শাল মনে করেন, অর্থকে কেন্দ্র করে অর্থনৈতিক জগৎ আবর্তিত হয়। সমাজতান্ত্রিক দেশগুলো প্রথমে যদিও মুদ্রাহীন অর্থনৈতিক অবস্থা প্রবর্তনের চেষ্টা করেন, কিন্তু তা সফল হয়নি। আধুনিক অর্থনৈতিক স্থায়ী রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং আর্থসামাজিক কাঠামোতে অর্থের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো। আধুনিক গুরুত্ব অর্থের অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক। অর্থ শুধু বিনিময়ের মাধ্যমে মূল্যের পরিমাপককে নয়, বরং উৎপাদন ও বুক ব্যবস্থা প্রায় সকল ক্ষেত্রে অর্থের ব্যাপক কার্যকারিতা রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক। অর্থ শুধু বিনিময়ের মাধ্যমে মূল্যের পরিমাপককে নয়, নাকি খেলা খেলা দিলে গ্যাসের বিল না নাই আছে তা তিনটা না গজি ফির হে না ভাই 9 মিনিট 36 মিনিট 27 মিনিট 22 মিনিট আচ্ছা 12টা বাজে মনে হইছে সাবা আজ তো 11টা বাজে না 36 মিনিট 27 মিনিট 22 মিনিট আজকে ইন ব্যাংক কাপ के लिए फाइनल কি আছে ফ্রি ফায়ার ডিলিট করে দিস না আছে আকাম ফ্রি ফায়ার কর বাইরে যা হলো না জানা আজ এবার কোসার করে দে হরিও फिर फायर গিয়া লাইভ चले आ गया আজ লাইভ চলিও दूसरों का हटते কার না ঘুরে দিরি कोई गया हर फर्स्ट दिन दूसरों करते हैं মূল্য পরিমাপক অর্থ হলো মূল্য পরিমাপের মাপকাঠি। দ্রব্য বিনিময় ব্যবস্থার মূল্য পরিমাপের কোনো স্বীকৃত নির্দিষ্ট মাপকাঠি ছিল না, কিন্তু বর্তমান মূল্যের পরিমাপক হিসেবে অর্থ সর্বত্র স্বীকৃত। জুরে ফলো করে গেল না গোজুরে হরে হরে আপনি আইসা দাহরে 2 12 করি আসলে এলে গোসল করে লাগে আমি করলে এমনি দূরে কান সাই হদিন বয়স করে হলে তাহলে তিনটা নিলে ভালো কিনা নাইলে করলে মেয়েদের বাড়ি ডিলিট করে দেওয়া পারবি।
অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রব্যের পচনশীল ও পরিবহন ও সুবিধাজনক, কিন্তু অর্থ সহজেই নিরাপদে সঞ্চয় করা যায়। এজন্য অর্থের প্রচলনের ফলে মানুষের ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধি পেয়ে মূলধন গঠনের হার ও বিনিময়ের হার বৃদ্ধি পেয়েছে। ঋণের সুবিধা। আধুনিক কালে ক্রমবর্ধমান হারে ঋণের সাহায্যে অর্থনৈতিক কার্যক্রম চলছে। এক্ষেত্রে অর্থই হল ঋণের ভিত্তি এবং ভবিষ্যৎ দেনা পাওনা হিসাব অর্থের দ্বারা সম্পাদিত হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থসামাজিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।